ধন্যবাদ। দেখুন, পার্সোনাল নন গ্রাটা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করাটা ডিপ্লোম্যাটিক পার্লেন্সে খুবই লোয়েস্ট লেভেল সম্পর্ক যখন চলে আসে তখন এমনটি ঘটে এবং এটি রেসিপ্রোকেট করতে হয়। ন্যাপিডো যে জান্তা সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তাদের পক্ষ থেকে এই ঘোষণাটি এসছে। আর এর বিপরীতে বাংলাদেশ সরকার কোনো উপায় থাকছে না রেসিপ্রোকেট করা, অর্থাৎ তাদের যে অ্যাম্বাসেডার আছে বাংলাদেশে তাকেও কিন্তু পার্সোনাল নন গ্রাটা হিসেবে বের করে দেওয়ার আহ, ছাড়া আর কোনো অপশন সরকারের থাকলো না। এখন মিয়ানমারের দুটি সরকার, একটি জান্তা সরকার আর একটি গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটির নেতৃত্ব দিচ্ছেন সুকি, অ্যানাদার নোবেল লরেট। আর বাংলাদেশে আপনার এখন যে সরকারটি আছে এটি নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসের আজতক। এবং এই যে আপনার ডিপ্লোম্যাটিক যে যুদ্ধ বা রাওটা শুরু হলো, এটি শেষ অব্দি আপনার কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখবার বিষয়। আপনার নেপিডো সরকারের সঙ্গে আমাদের স্থল সীমান্ত এখন আর নেই, ডিফ্যাক্টো সেন্সে, ডিজুর সেন্সে হতে থাকতে পারে, এবং সে কারণে স্থল যুদ্ধের কোনো সুযোগ নেই। যেটি হতে পারে সেটি হচ্ছে নেপিডো শক্তিশালী বিমান বহর আছে, তাদের জঙ্গি বিমান আমাদের উপর হামলে করতে পারে, এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, যেটি আরাকান আর্মি নেই। এবং আমাদের চেয়েও তারা বেশ আগানো ওই দিক থেকে। রাশিয়ান বেলস ওয়ার টয়েজ আছে তাদের, সুখোই এবং MiG-29। আমাদের যে MiG-29 আছে এগুলো অনেকগুলো অকেজ অবস্থায় আছে। সুতরাং আমরা নো ম্যাচ ইন দ্যাট সেন্স অফ দ্য টার্ম। আর দূরত্ব যাই হোক, সুপারসনিক স্পিডে যখন এসে এই সফটওয়্যারগুলো ঘটে তখন খুব একটা সময়ের প্রয়োজন হয় না, এবং তাদের রিচ ঢাকা রাজধানী শহর পর্যন্ত অনায়াসই আসতে পারে। তো সেই জন্য আমাদের সবারই এখন খেয়াল রাখতে হবে যে সম্পর্কের শীতলতা আপনার নামতে নামতে পারদের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্যবাদ। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মঞ্জুরুল হক। এর কূটনৈতিক ব্যাখ্যা, এর বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কে এই এই অবাঞ্ছিত ঘোষণা করার মানেটি কি দাঁড়ায়, রাজনৈতিক ভাষায় কি বলে তাকে, মানে কোন প্রেক্ষাপটে কি হলে এই বিশ্লেষণটা যেমন আপনার কাছে জানতে চাই, তেমনি এর যে সামগ্রিক প্রেক্ষাপট এটিও আপনি আমাদেরকে বলবেন। তার আগে একটি বিষয়, আমাকে অনেকেই অনুরোধ করেন, মামুন রশিদ যেমনটি এখানে বলেছেন যে আপুমনি দর্শকদের কথা বলার লিঙ্ক দিয়েন। আমি না টেকনোলজিক্যালি অত বেশি সাউন্ড না, এটা কিভাবে যে করে অনেকেই আমাকে রিকোয়েস্টই করেন, আপনাদেরকেও কথা বলার সুযোগ দিতে পারলে আমারও অনেক ভালো লাগবে। কিন্তু আমি ঠিক জানি না যে এটা কিভাবে করে করতে হয়। আমি চেষ্টা করবো এটা শেখার জন্য যে কিভাবে আমি লিঙ্কটা দিতে পারি। অনেক ধন্যবাদ। জি, মঞ্জুরুল হক আমাকে যদি একটু বলতেন যে মিয়ানমার থেকে এই খবরটি, অবশ্য প্রথমত আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি, সম্ভবত আমরাই প্রথম ব্রেক করলাম খবরটি। মঞ্জুরুল হক। ধন্যবাদ। খবরটি ফেসবুকে এসেছে, সামাজিক মাধ্যমে এসেছে এই ঘন্টাখানেক আগে। তো এটাকে যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে মিয়ানমার সরকারের সেকেন্ড ফেজ। তারা প্রথম ফেজে যেটা করেছিল সেটা হলো যে রাখাইন আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ, সেখানে করিডোর, এইসব বিষয় নিয়ে তারা প্রথমে একটি সাধারণ চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে চিঠি দিয়েছিল যে তারা এই জিনিসটি ভালোভাবে দেখছে না। এবং চীনা একটি প্রতিনিধি দলের সাথে জামাত ইসলামীর একটি বৈঠক ছিল, সেই বৈঠকে জামাত ইসলামী দাবি করেছিল যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি আলাদা স্টেট তারা কামনা করে, এবং সেই বিষয়ে চীনের হস্তক্ষেপ কামনা করেছিল সরাসরি। তো চীনা ডেলিগেটের সেই সদস্য বলেছিলেন যে আমি তো এটা বলতে পারবো না, আমি এটা আমার সরকারকে জানাবো, সরকার কি বলে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনাদের অভিমতটা আমরা জানলাম। তো পরদিনই জামাত ইসলামী আরেকটি বিবৃতি দিয়ে আগের দিনের বিবৃতিটা প্রত্যাহার করে, যে রোহিঙ্গাদের আলাদা স্টেট ধারণা থেকে, দাবি থেকে জামাত ইসলাম সরে এসেছে। তো এই দাবিটাও কিন্তু মিয়ানমার সরকার খুব ভালোভাবে নেয়নি এই বক্তব্যটা। তো এইটি উল্লেখ করেই মিয়ানমার থেকে চিঠি এসেছিল যে আপনাদের ওখানকার একটি দল যে কথাটি বলেছে এটি মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্বের প্রতি এক ধরনের কটাক্ষ, এটি হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তো আমরা জানি না আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কি উত্তর দেওয়া হয়েছিল, কিন্তু চিঠি দুটো কিন্তু খুব কনসার্ন। প্রথম চিঠি হচ্ছে যে আরাকান আর্মির কাছে করিডোর দেওয়া নিয়ে মিয়ানমারের স্পষ্ট আপত্তি, এবং মিয়ানমার বলেছিল যে এইটিকে আমরা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ হিসাবে বিবেচিত করব। দ্বিতীয়ত হচ্ছে যে রাখাইন এই রোহিঙ্গাদের আলাদা একটি স্টেট করা হবে মিয়ানমারের জায়গা দখল করে, সেই দাবি থেকে জামাত সরে আসলেও বক্তব্যটা মিয়ানমারের কাছে চলে গেছে, এবং মিয়ানমার এটা সরাসরি প্রোটেস্ট করেছিল যে এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হতে পারে যে এইটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এটি দুটি বিষয়ই হচ্ছে মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতার উপরে হস্তক্ষেপের সামিল রাজনৈতিক পরিভাষায়।
যে একটি দেশের একটি অংশ নিয়ে আপনি আরেকটি দেশকে লিজ দিচ্ছেন সেখানে যাওয়ার জন্য, আহ, এবং ওই দেশের আরেকটি অংশ নিয়ে আপনার এখানে অবস্থিত শরণার্থীদের আপনি একটি স্টেট গড়ে দিতে চাইছেন। এই দুটো বক্তব্যই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বা মিয়ানমারের রাষ্ট্র কাঠামোটির বিরুদ্ধে হস্তক্ষেপের সামিল। তো সেইটার উত্তর যদি মিয়ানমার খুব ভালোভাবে পেত বা মিয়ানমার যদি যথাযথভাবে পেত, তাহলে হয়তো আজকের এই রাষ্ট্রদূতকে বহিষ্কারের বা অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি আসতো না। তা ধারণা করতে পারি যে সেই চিঠি দুটির উত্তর মিয়ানমার সরকারের কাছে যথাযথভাবে যায়নি বা মিয়ানমার সন্তুষ্ট হয়নি। সে কারণে তারা সম্পর্কের সেকেন্ড ফেজটা ইউজ করলো বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে। তো এরপর যেটা করবে তারা, আরো কিছু কূটনৈতিক পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো তারা নেবে, এবং সেই পদক্ষেপগুলো নেওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারি না যে তারপরে কি পদক্ষেপ নেবে। তবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যে শীতল হয়ে গেল এতে কোনো সন্দেহ নেই, এবং এই জায়গাটায় বিশ্বের অন্যান্য স্টেটগুলোর দৃষ্টিটাকেও কিন্তু টেনে আনলো। একটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা খুব চারটিখানি কথা না, এটা কিন্তু সম্পর্কটাকে জাস্ট গলা টিপে ধরা। অনেক জায়গায় দেখা যায় যে ঠান্ডা লড়াইয়ের সময় রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়, কমিয়ে নেওয়া হয়। 60 জন আছে, 30 জন রেখে বাকি 30 জন নিয়ে আসলাম, বা বলা হলো অমুক 7 জনকে আপনি 7 দিনের ভিতরে এখান থেকে প্রত্যাহার করুন, অমুককে নিয়ে যান। এগুলো চলে, কিন্তু একেবারে রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা মানে হচ্ছে সরাসরি বলটা বাংলাদেশের কোর্টে দিয়ে দেওয়া। এবং সেই কারণে এটা অন্যান্য পরাশক্তিগুলো যারা এখানকার স্টেক হোল্ডার হতে চায় বা ইন্টারেস্টেড, তাদের কাছেও কিন্তু ব্যাপারটা, বার্তাটা পৌঁছে গেল যে সামনের দিনগুলোতে কি আসতে যাচ্ছে। ধন্যবাদ। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ খুব স্পষ্ট করে মঞ্জুর ভাই বললেন। তার মানে কি, অনেকেই এই প্রশ্নটি এখন আসতেই পারে, তার মানে কি যে চায়না এবং রাশিয়া এই ঘটনায় এখন যুক্ত হয়ে গেল সরাসরি ভাবে? ডেফিনেটলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চায়না, তারা খুব অ্যাগ্রেসিভ ভাবেই এটি ধরে পার্শ্ব করছে এবং আমাদের এই অঞ্চল তার বাইরে নয়। এক, আর আরেকটা বিষয় আছে ভারত এবং চীনে কমনালিটি, সেটি হচ্ছে এটা তাদের উঠোন বা ব্যাকইয়ার্ড। এখানে 7 সমুদ্র 13 নদী এই পার থেকে এসে যুক্তরাষ্ট্র এখানে ডমিনেট করবে বা ইসরায়েল এটা ডমিনেট করবে, এটা ন্যাচারালি তারা ভালো চোখে দেখবে। যদিও ইসরায়েলের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক আউটপোস্ট ওয়াশিংটনে, দ্বিতীয়টি হচ্ছে বেইজিং এ, তৃতীয়টি দিল্লিতে। এবং দিল্লিতে তাদের জনবল 300-র বেশি, আর আমাদের কলকাতায় তাদের মেকশিফট কনসুলেট আছে, এবং সেটা মাধ্যমে তারা বাংলাদেশের যে চারপাশে কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে বিএসএফ কে, তারা আপনার কারিগরি সহায়তা প্রদান করে। 24 ঘন্টা ভিজিট যাতে মেনটেন করা যায় সেই জন্য ইসরায়েল বিএসএফ কে আপনার নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট প্রদান করেছে। এখন আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা এই বিষয়গুলো হিসাবে নিতে চাই না, এই জন্যে যে আমাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই হরিণের মতো, লতা পাতায় মুখটা আটকে আছে, পুরো শরীরটা অনাবৃত, আর হরিণটি মনে করছে আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না। আমরা এই সাইকোলজি বা সিনড্রোম নিয়ে চলছি, হুইচ ইজ রিয়েলি আনফরচুনেট। তো মঞ্জুরুল হক, এই যদি অবস্থা হয় তাহলে আমরা আমাদের সামনে পরবর্তী মানে মানে কি বলবো, পরবর্তী পদক্ষেপ আমরা কি দেখতে পাবো? এখন যদি ধরেন, এটা তো বাংলাদেশের জন্য খুবই কড়া, বলবো একটা চরম বার্তা। এরপরের পদক্ষেপটি কি কি হতে পারে, আমাদেরকে যদি একটা ধারণা দিতেন। দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে যদি বর্তমান সরকারের বদলে অন্য কোনো সরকার থাকতো এই সময়ে, তাহলে এই বিষয়টাকে মারাত্মকভাবে দেখা হতো, গুরুত্ব আকারে দেখা হতো। কিন্তু বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখছে না বা দেখবে না, এই কারণে যে এরকম একটি ঘটনা বা এরকম একটি আন্তর্জাতিক টানাপোড়েন এই জায়গাটায় শুরু হোক, এইটি সরকারের প্রত্যাশা। এটি শুরু হলে সরকারের জন্য তার যে প্রতিশ্রুতিগুলো সেখান থেকে সরে আসা খুব সহজ হবে। নির্বাচন, অমুক সালের অমুক মাসের ভিতরে নির্বাচন, অমুক সময়ের ভিতরে ক্ষমতা হস্তান্তর, এই জায়গা থেকে এই যে বাইন্ডিংস গুলো, এটা থেকে সরকার সরে আসতে পারে। সুতরাং সরকার প্রথম থেকেই যেটা চাচ্ছিল যে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের কেওয়াস সৃষ্টি করা বাংলাদেশ কেন্দ্র করে, যে কেওয়াসটা ঘটে গেলে নির্বাচন ধরনের এই ধরনের শান্তিপূর্ণ কাজ বা গণতন্ত্রের উত্তরণ বা স্টেট মেকানিজম, এই কাজগুলো কিন্তু তখন গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় তখন দেশ রক্ষা করার বিষয়টা সামনে চলে আসে। তো এইটা সরকারের জন্য খুব একটা মাথা ব্যথা মনে হচ্ছে না। সরকার এটাকে হয়তো এনজয় করবে যে ঠিক আছে, মিয়ানমার এটা আমাদের করেছে, আমরাও তার কাউন্টারটা করব, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এখান থেকে বহিষ্কার করব, অবাঞ্ছিত ঘোষণা করব, তারপরে মিয়ানমার আমাদের ভূখণ্ডের উপরে দিয়ে একটা গুলি ছুড়বে, আমাদের বিজেপিও গুলি ছুড়বে, এই দিকে অবস্থা সৃষ্টি হয়ে গেল। তো এইটা হচ্ছে সরকারের জন্য সেই অনেক কাঙ্ক্ষিত, প্রথম থেকে সরকার এই জিনিসটি চাইছিল যে একটি কেওয়াস হোক। এখন ঘটে তা না, যদি সেটা যদি না ঘটবে তাহলে এই সরকারের সামনে পেছনে প্রচুর বিপদ,
প্রচুর নেতিবাচক ঘটনা সরকারের বিপক্ষে ঘটে যাচ্ছে, অনেক। তারপরেও কিন্তু সরকার তার যে নির্দিষ্ট লক্ষ্য, এই যে আপনি এর আগেও বোধহয় একটি আলোচনাতে বলেছিলেন যে যেদিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করা হলো গত বৃহস্পতিবার, তার আগে ওই বিবৃতি জারি হওয়ার আগে সেনাপ্রধান যখন দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, তখনই বেশ মানে কথা চালাচালি হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয় বা দ্বিমতটা স্পষ্ট হয়ে ওঠে। তারপরেও দেখা গেছে যে ওই বুধবারে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আইন জারি করেছেন 5টি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘটছে, এই যে দেশের বিভিন্ন সংকট নিয়ে যে টানাপোড়েন চলছে, সেনাবাহিনীর সঙ্গে চলছে, অন্যান্য দলের সাথে চলছে, এই বিষয়গুলো কিন্তু তাদের যে মানে লক্ষ্য আনস্টেবল করে দেওয়া বা দেশে বিতর্ক সৃষ্টি করা, সেই লক্ষ্য থেকে কিন্তু পিছিয়ে আসতে পারছে না, পিছিয়ে আসছে না। তারা 5টি বিতর্কিত আইন তারা জারি করে ফেলেছে গত বুধবারে। যে আইনের ফলশ্রুতিতে আজকে সচিবালয় অচল হয়ে গেছে, রাইট। আমি 18,000 সচিবালয় কর্মচারীরা প্রসঙ্গে যাব, আমি সচিবালয় প্রসঙ্গে যাব। দাবি করেছে। হ্যাঁ, জি, যাব সচিবালয়ের প্রসঙ্গে, কিন্তু তার আগে এই যে তারা কোনো কিছু যে গ্রাহ্য করছে না, এটা তো আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি, এবং তারা একটা যুদ্ধের দিকেই যেতে চাচ্ছে, যেমন করেই হোক না কেন। তাদের আলটিমেট লক্ষ্য যুদ্ধ, ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি। তারা আর কোনো কিছু কি গণ্য করছে না। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি জানি আপনার অনেক অনেক পরিশ্রান্ত আপনি, আপনাকে আমি ছেড়ে দিতে চাই, কিন্তু তার আগে শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনি আমাকে আমার এই অনুষ্ঠানে আপনি বলেছিলেন সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেডলাইন, সোমবার পেরিয়ে গেছে। এমনটাও বলেছিলেন যে তিনি যেতে না চাইলে তাকে বিদায় করে দেয়া হবে, মানে তিনি স্বেচ্ছায় পদত্যাগের যেই সুযোগটি তার সামনে ছিল সেটি আর নেই। তাহলে নেক্সট কি? দেখুন, তিনি সেই অপরচুনিটিটা মিস করেছেন বা ট্রেনটা মিস করে গেছে। এখন সচিবালয়ে যে অবস্থাটি বিরাজমান, এটি কিন্তু একটা ভালো রকমের ব্যারোমিটার। এর আগে যতবারই আপনার সচিবালয় আনরেস্ট তৈরি হয়েছে, এরশাদ শাসনামলের শেষে, তারপরে বেগম জিয়ার শাসনামলের শেষে, মূলত আপনার এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই দৃঢ় অবস্থানের কারণে আপনার সরকারের কিন্তু পতন ঘটেছিল। আমার পরিষ্কার মনে আছে, প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস তখন মহামান্য রাষ্ট্রপতি, এবং তার সঙ্গে আমি বৈঠকে মিলিত হয়েছিলাম বঙ্গভবনে। বঙ্গভবনের চারদিকে তখন ট্যাঙ্ক ঘিরে রেখেছে। কিন্তু তিনি আমাকে খোলামেলা বলেছিলেন, প্রতিটি সচিব তারা তার কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা কোনো অবস্থায় বর্তমান সরকারের সঙ্গে কোঅপারেট করতে পারছি না। আপনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, আপনার কাছে আমরা জানিয়ে গেলাম। এবং তার পক্ষে কোনো প্রবোধ দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু তিনি সিরিয়াসলি বিষয়টা গ্রহণ করেছিলেন এবং যা হবার তাই হয়েছে। আপনার সেই জনাল নাসিমের কুদিতার চেষ্টা, সেটি আবার আপনার রহিত করা বা আপনার অঙ্কুরে বিনষ্ট করা, সেই কাজগুলো হয়েছে পরপর। তো এখন ধরুন অ্যাপারেন্টলি মনে হবে যে সচিবালয়ে নিম্ন পর্যায়ের জনকীর্তকরা আপনার এই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য আমাদের ছাত্র ভাই বোনেরা তারা হয়তো মধ্যরাতে গিয়ে সেখানে হাজির হয়েছেন। কিন্তু সংখ্যা খেয়াল করে দেখেন তাদের কতজন, তার এখানে সংখ্যা কত, প্রায় লক্ষ 18 লক্ষ জনকীর্তক। তারা যদি এই এক দফা এক দাবিতে আপনার অনর অবস্থানে যান, তাহলে কিন্তু সরকার বলে আর কিছু থাকে না বা থাকবে না। আপনি দলে দলে আপনার অপরিপক্ক এবং ন্যূনতম প্রশিক্ষণ নেই এই ধরনের লোক এনে মোতায়েন করতে পারেন আপনার সচিবালয়ে, কিন্তু সেটা আর যাই হোক শেষ পিন ইন দ্য কফিন হিসেবে ট্রিটেড হবে। আমরা ইতিমধ্যে যে অবস্থাটা দেখেছি, তাই সেই রকম একটা বিষয় নির্দেশ করে। ধন্যবাদ। জি, আপনাকে শেষ প্রশ্নটি করছি যে দেখুন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হন মব বস, তাহলে হাসনাত আব্দুল্লাহ সে হচ্ছে গিয়ে সেই মব বসের পেটুয়া বাহিনী। হ্যাঁ, মানে হাসনাত আব্দুল্লাহ কেমন করে সচিবালয়ে হুমকি দিতে পারেন? হ্যাঁ, এর আগেও তাকে আমরা 2-1 বার দেখেছি, রাইট? এরকম করতে। দেখুন, শুধু হাসনাত আব্দুল্লাহ নন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, তিনি তো সবাইকে পিটিয়ে দেওয়ার পক্ষপাতী। তিনি বলেছেন যে আমরা যে সাধারণভাবে কথা বলি মারের উপর কোনো ঔষধ নেই, সেই আপনার মহৌষধ তিনি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এখন একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি আইনের ছাত্র ছিলেন, বারেট ল পেয়েছেন, অর্জন করেছেন সুসভ্য যুক্তরাজ্য থেকে, তিনি যখন মারধরের আহ্বান জানান, তখন একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন কিন্তু মনে দেখা দেয়। এবং এই অবস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়। ফুয়াদ মহোদয় বারংবার এ ধরনের প্রভোকেটিভ কথা বলে এসছেন, তিনি সবার চেয়ে সরেস। তো সেই জন্যে
এককভাবে হাসনাত মহোদয়কে আপনার ব্লেম করে লাভ নেই। তিনি ইতিমধ্যে দৌড়ে হাসনাত কিংবা সার্জিস আলমদের চেয়েও অনেক দূর এগিয়ে গেছেন আপনার মবক্রেসি এবং মব কালচার এর ভয় দেখানোর ক্ষেত্রে। ধন্যবাদ। জি, জি। সেই ক্ষেত্রে সেনাবাহিনী আর কত ধৈর্য দেখাবে? এরকম যেমন ধরেন একজন মন্তব্য করেছেন সেনাবাহিনীর এত ধৈর্যশীল হওয়ার কারণটি কি? দেখুন, তারা মরালি আপার হ্যান্ডে থাকতে চান। কোন অবস্থায় আপনার এই ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে প্যারালাল একটা অবস্থানে যেতে চান না। এটি আমি মনে করি সঠিক অবস্থানই। কারণ সেনাবাহিনী আর যাই হোক ইররেসপন্সিবল কাজ করতে পারে। একটি নবগঠিত রাজনৈতিক দল বা আরেকটি নবগঠিত রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব তারা লিবার্টিকে লাইসেন্সে রূপান্তরিত করতে পারে, কিন্তু সেনাবাহিনী সেটা করতে পারে। জি, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ছেড়ে দিয়ে আপনি অনেক পরিশ্রান্ত। আমি জানি মানে জেগে, জেগে আপনি আমাদেরকে অনেক সময় দেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জি, জি। নাজমুল হাসানের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মঞ্জু ভাই, আমাকে যদি একটু বলতেন যে তাহলে এখন প্রেক্ষাপটটি কি দাঁড়াচ্ছে? যে আমরা দেখলাম এই যে একজন এখানে আসলে মানুষ অনেক সচেতন। মানুষ সব খবরাখবরই রাখছে। আপনি দেখুন এই যে কুকিচিন মোট জনসংখ্যার 12,000 কিন্তু পোশাক পাওয়া গেছে 30,000। বাকিগুলো কাদের জন্য? এই প্রশ্নটি কিন্তু আমিও জানতে চাই। এই বাকি পোশাক কাদের জন্য? এটা খুব জটিল প্রশ্ন আসলে, কারণ এটা বিভিন্ন মাধ্যমে আপনার যেগুলো খবর এসছে আমরা সেই খবরগুলো আসলে বাংলাদেশের কোথাও দেখিনি। তবে আন্তর্জাতিকভাবে যে খবরগুলো সাধারণত আসে এবং বিশ্লেষণ হয় সেখানে এমন খবরও এসছে যে গত 1 বছর আগে থেকেও বাংলাদেশ পাকিস্তান জুড়ে এই দুটো দেশকে নিয়ে তুরস্কের একটা আলাদা ধরনের একটা হোমওয়ার্ক আছে। তুরস্ক থেকে এক ধরনের সন্ত্রাসীকে মদদ দিয়ে বা সন্ত্রাসবাদকে মদদ দিয়ে এক ধরনের প্রপাগান্ডা কিন্তু এই অঞ্চল জুড়ে আছে। আবার এদিকে বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক সরঞ্জামের লেনদেন আছে। তুরস্কের ড্রোন আমরা ইউজ করি, তুরস্কের ট্যাঙ্ক আছে, তুরস্কের অন্যান্য সমরাস্ত্র আছে। আমাদের সমস্ত সমরাস্ত্রের বেশিরভাগই চায়না, কিন্তু তুরস্কেরও আছে। তো সেই হিসাবে আহ, তুরস্কের এখানে সন্ত্রাসবাদ রপ্তানি করার যে বিষয়টি এসছে হলো আহ পাক ভারত উত্তেজনার পর পর। পাক ভারত উত্তেজনা শুরু হওয়ার পরে এই বিষয়গুলো কিন্তু সামনে এসছে, এর আগে কিন্তু এই বিষয়গুলো সামনে আসেনি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওই অঞ্চলটা জুড়ে এক ধরনের ওই রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গা বা কুকিচিন এদেরকে নিয়ে বা ওই অঞ্চলে এদের কুকিচিনকে ঠেকাতে বা আরাকান আর্মিদের বা মিয়ানমারের সাথে মানে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া লাগাতে রোহিঙ্গাদের ভেতরে সশস্ত্রীকরণ, এরকম তো ওদের তো 10-12টা গ্রুপ এমনিতে আছেই। তারপরেও তাদের ওখান থেকে বাছাই করে নিয়ে বাংলাদেশের বাঙালি সম্প্রদায় থেকে একটা অংশ নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা ইসলামিক লিবারেশন আর্মি, এরকম একটি ধারণা কিন্তু বেশ কয়েক মাস ধরে চাউর হচ্ছে। এবং সেইটি যদি আরো 6 মাস 1 বছর এই সরকার হাতে সময় পায়, সেটি হয়তো তৈরিও হয়ে যেতে পারে। বিভিন্ন বক্তব্যে দেখা যাবে, আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের অনেক বিশ্লেষকরা, সমর বিশ্লেষকরাও বলেন যে বাংলাদেশে অন্তত পক্ষে 25 লক্ষ রেডিক্যাল ইসলামিস্ট টেরোরিস্ট আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তো এই গ্রুপগুলো যদি এক জায়গায় হয়, এইগুলো যদি সশস্ত্র অবস্থায় আত্মপ্রকাশ করে, সেইটি বাংলাদেশের জন্য মোটেও কোনো ভালো খবর না। তো এখন যত এই জিনিসটা পিছোচ্ছে নির্বাচনের বিষয়টি তো এখন একেবারেই অনিশ্চিত হয়ে গেছে। এই ডক্টর ইউনূসের যে পদত্যাগ নাটকের আগে যেটুকু নিশ্চয়তা ছিল, এই যে উনি যে দলগুলোর সঙ্গে মিটিং করলেন প্রথম দিন, যে প্রধান 3টি দলের সাথে, এরপরে বামদের সাথে বা ইসলামিস্ট দলদের সাথে মিটিং করলেন, সেখান থেকে আমরা জানতে পারলাম যে বিএনপির দাবি মেনে নেওয়া হয়েছে। বাধ্যত বিএনপির দাবিটি মেনে নেওয়া হয়েছে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় বিএনপি। কিন্তু আমরা কি দেখলাম, যে মিটিং এর শেষে বলা হলো, দেখা গেল যে বিএনপির কোনো দাবি আসলে তিনি মানেন, তিনি তো কারো কোনো দাবিই মানেন নাই। কোনো দাবি মানেন। উনি আশ্বস্ত করেছেন যে এটা আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আমি নেব না, এই বক্তব্য দিয়েছেন বাম দলগুলোর সাথে আলোচনার সময়। এখন এটা একটা হাইপোথেটিক্যাল কথা। দেশের যেটাকে ক্ষতি আপনারা মনে করছেন, আমি সেটাকে ক্ষতি মনে করছি না, আমি সেটাকে লাভ মনে করছি, তাহলে কি করবেন? আমরা যদি বলি যে করিডোর দেওয়াটা দেশের জন্য ক্ষতি, আর তিনি যদি মনে করেন যে করিডোর দেওয়াটা দেশের জন্য লাভ, যেমন তার প্রেস সেক্রেটারি বলেছেন, তার এনএসএ বলেছেন যে করিডোর দিলে বাংলাদেশ লাভবান হবে। এখন আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে, কৃষক শ্রমিককে যদি জিজ্ঞেস করেন যে করিডোর দিলে আমরা বছরে এত লাখ ডলার পাবো বা এত কোটি ডলার পাবো,
এটা আমাদের জন্য লাভজনক না ক্ষতিজনক, সে তো স্পষ্ট করে বলবে হ্যাঁ লাভজনক, তাই না? তো এই জায়গাটায় বল ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূসের সরকার, যে সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন যে আমরা বিপুল পরিমাণে টাকা অর্জন করবো এখান থেকে, সুতরাং এটা আমাদের জন্য লাভজনক। এখন বামপন্থীদেরকে যদি উনি বোঝালেন যে এটা দেশের জন্য ক্ষতিকর না, এটা দেশের জন্য উপকার, সুতরাং তাদের আর কিছু বলার নেই, উনি যদি উপকার মনে করছেন। আর বিএনপি কে বললেন যে আমি আপনাদের দাবি মেনে নিলাম, কিন্তু বিএনপির যে প্রধান দাবি ছিল দুটি, যে একটি হলো যা তাদের নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টাকে পদচ্যুত করা, আর হচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা বা নির্বাচন দেওয়া। দুটির একটাও কিন্তু এখন পর্যন্ত পালিত হয়নি। এখন তারপরেও যদি বিএনপি মনে করে তাদের দাবি মেনে নিয়েছে, তাহলে আমাদের সেই গল্পটা পড়তে হবে যে মার খেয়ে হাড় গোড় গুঁড়ো হওয়ার পরেও সে উঠে বলছে যে কান ধরতে দেয়নি, মানির মান আল্লাহ রেখেছে, বংশমর্যাদা আছে না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। না, এখন আপনারা সবাই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত সহজে পদত্যাগ করার মানুষ তিনি নন, এটা আপনারা বলেছেন। কিন্তু আপনি আজকে জানেন যে আইএসপিআর থেকে আজকে একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে তারা বলেছে যে দেশের স্বার্থ বিরোধী, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হুমকি এমন কোনো কিছু তারা সমর্থন করে না, করবে না, তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে তারা এটি হতে দেবে না। খুব স্পষ্ট বার্তা আমরা বুঝতে পারছি। যদিও অনেকে বলছেন যে আইএসপিআর থেকে বলা হয়েছে সরকারের সঙ্গে তাদের কোনো মুখোমুখি অবস্থান নেই। আমি একটু আইএসপিআর এর বক্তব্যটা একটু শুনে আসি প্রথম আলোর সৌজন্যে, তাহলে একটু আলোচনা করতে আমাদের একটু সুবিধা হবে। ইন্টারপ্রিটেশন কি হবে? আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফর্মালি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড, এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মত পার্থক্য হতেই পারে, বিভিন্ন সবাই এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিসইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিসইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরএসও নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি, বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল, অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। জি, মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই ওনার বক্তব্যটি পুরোটুকুই শুনেছেন, আমি বিলিভ করি। আমি পুরোটুকুই শুনেছি, আমি এখানে ৭১ টিভির সৌজন্যে কিছুটুকু দেখালাম। এই যে তারা বলছে তারা সরকার এবং সেনাবাহিনী সম্পূরক, মানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, তারা মুখোমুখি দাঁড়ায়নি। এটি কি শুধুই সৌজন্যতা কথা? কিন্তু আমরা তো দেখছি ভিন্ন চিত্র। এই বক্তব্যগুলো খুব পরিষ্কার না। এই অবশ্য প্রোটোকল অনুযায়ী বা কূটনৈতিক ফোরামের বক্তব্য অনুযায়ী এগুলো ঠিক আছে। যখন এই দুটোকে পক্ষ বানিয়ে ফেলা হয় কোনো পক্ষ থেকে, যে সেনাবাহিনী একটি পক্ষ, রাষ্ট্র আর একটি পক্ষ, তাহলে কিন্তু ওই যে বন্ডিংটা থাকে না, রাষ্ট্রের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা থাকে না। এটা কোনোভাবেই দুই পক্ষ হতে পারে। সেনাবাহিনী রাষ্ট্রের অধীনে একটি সশস্ত্র বাহিনী, দেশ রক্ষা কাজে নিয়োজিত, সুতরাং সেনাবাহিনী রাষ্ট্রের প্রতিপক্ষ না। এটা হচ্ছে আইনের কথা, সংবিধানের কথা। তো এই কথার ব্যতিক্রম হতে পারে না, কিন্তু ঘটনা যদি ব্যতিক্রম ঘটে সেইটা তখন তো আর এইভাবে আসবে না। কিন্তু যখন আমি সরকারের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেব সরকারের সাথে সম্পর্কের বিষয়ে, তখন আমাকে এই কথাটাই বলতে হবে যে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দ্বন্দ্ব নেই বা দুইটি পক্ষ না। এটা আইনগতভাবে বলতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখছি সেটি হলো যে সেনাবাহিনী একবার যে অবস্থানে চলে গেছে, প্রধান মানে সে সেনাপ্রধানের যে ভাষণটি, যে অ্যাড্রেস করেছিলেন তিনি সমস্ত অফিসারদের সামনে,
সেই জায়গাটায় যে জায়গাটায় চলে গেছে, সেই ভাষণটি পরে সম্পর্কটি যে জায়গায় চলে গেছে সেখান থেকে আসলে ফেরার কোনো রাস্তা নেই। এখন যেটা হতে পারে সেটা হলো যে দুই পক্ষই মাঝে মাঝে এক ধরনের শান্তি বিরতি করতে পারে, ব্রেকের মতো, যে ঠিক আছে 7 দিন ব্রেক, 10 দিন ব্রেক, কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য ডিসেম্বরের ভেতরে এট এনি কস্ট নির্বাচন হতে হবে, জানুয়ারির 1ম তারিখেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো এই জিনিসটি যদি সরকারকে পালন করতে হয় তাহলে জুন জুলাইতেই সরকারের নির্বাচন সংক্রান্ত যে ট্রেন সেইটিকে ছেড়ে দিতে হবে, সেটি ধীরে ধীরে চলতে থাকবে আর নির্বাচন সংক্রান্ত কাজগুলো হতে থাকবে। তো জুন জুলাই থেকে সেটা যদি কাজ হতে থাকে তারপরে যে ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন হবে। যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয় তাহলে আপনি যদি নভেম্বরে যে নির্বাচন কমিশনকে সক্রিয় করেন তাহলে তো নির্বাচন হবে না ডিসেম্বরে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে প্রক্সির ঘোষণা 3 মাসের মধ্যে নির্বাচন হতে হয়, করতে হয়। হ্যাঁ, তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে নড়াচড়া সেটি দেখে বোঝার উপায় নেই যে এই নির্বাচন কমিশনের সামনে আদৌ নির্বাচন নামক কোনো এজেন্ডা আছে কি, বোঝার উপায় নেই। শুধু নির্বাচন কমিশনের কথা কেন বলছেন? সরকারের মধ্যেই তো নির্বাচন হওয়ার কোনো লক্ষণ নেই। তারা তো এই সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে একবারও তো কোথাও বলেনি যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে। না, দেন এই ব্যাপারটা এরকমই থাকবে, এইভাবে ঝুলন্ত থাকবে। আমরা কি বলতে পারি ডক্টর ইউনূস সরকার এইবার টিকে গেলেন? হ্যাঁ, আপাতত টিকে গেলেন, উনি গেইন করেছেন। উনি যে ব্ল্যাকমেইলটা করতে চেয়েছিলেন সেটি সফলভাবে পেরেছেন। এখন এই যে একটু আগে নাজমুল হাসান কলিমুল্লাহ বলে গেলেন, আপনি তো ছিলেন তখন, যে সচিবালয় যেভাবে করে উত্তপ্ত হয়েছে, তার যেভাবে স্বেচ্ছায় পদত্যাগের একটা সুযোগ ছিল এখন আর সেই সুযোগটি নেই। এটি তাহলে মানে কি? তাকে চলে যেতে হবে, এমনটিই তো নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন। হ্যাঁ, পদত্যাগের সুযোগ অনেক আগে থেকেই নেই, এখনো নেই, আগেও ছিল না। কারণ হচ্ছে যে আপনি পদত্যাগ করলে সঙ্গে সঙ্গে আপনি আর ওই ক্ষমতার স্টেক হোল্ডার থাকেন না, সাধারণ নাগরিক হয়ে যাবেন। সাধারণ নাগরিক হয়ে গেলেই আপনার গত 9 মাসের যে কৃতকর্ম সেটার জন্য আপনাকে আইনের হাতে সোপর্দ হতে হবে, রাষ্ট্রের আইন অনুযায়ী। আপনি যদি কোনো একটা সলিউশনে না দিতে পারেন, কারণ আপনি এসেছিলেন যে দায়িত্ব নিয়ে, সেটি হচ্ছে দেশকে আপনি একটি সুন্দর শাসনতান্ত্রিক ব্যবস্থায় আপনি উপনীত করবেন। আপনাদের ভাষায়, ওই সরকারের ভাষায় যে বিগত সরকার ফ্যাসিবাদী ছিল, সেই ফ্যাসিবাদকে হটানো হয়েছে, এখন দেশে একটি গণতন্ত্রের সুবাতাস বইছে, এরকম গণতান্ত্রিক একটি সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব, এইটি আমাদের এজেন্ডা। তো সেই এজেন্ডা আপনি অর্ধেক পথে আপনি যখন পদত্যাগ করবেন, তার মানে আপনি ওই এজেন্ডাটা বাস্তবায়ন করতে পারেননি এবং এটা আপনার ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং তার স্বাভাবিকভাবে পদত্যাগ করার কোনো সুযোগ আগেও ছিল না, এখনো নেই। আর সচিবালয় নিয়ে যেটা ঘটছে, কলিমুল্লাহ স্যার যথার্থ বলেছেন যে সচিবালয়ের ঘটনা খুব সিগনিফিকেন্ট। এর আগে এরশাদ আমলে আমরা দেখেছি সচিবালয়ের থেকে যখন সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন নেমে গেলেন তারা, তারপরে এরশাদ সরকারের পতন ঘটল। তো সচিবালয়কে যত হালকাভাবে এরা দেখছেন, এই বৈষম্য বিরোধী ছাত্রর ব্যানারে বা এই জুলাই মঞ্চের ব্যানারে এরা সরকারের পেটোয়া বাহিনী, ব্যাপারটা এত ছেলে খেলা না, এত ইজি না। তারা যেমন এটা ঘোষণায় বলেছেন একজন, এরা কি খেয়ে কি বুঝে এই কথাগুলো বলেন আমি বুঝি না, এটা তো সব লেখাপড়া জানা ছিল। এমন তো না যে এরা সাধারণ শ্রমিক কৃষক, মূর্খ তো না, লেখাপড়া জানা ছিল। তারা বলছে যে তারা যদি আন্দোলন প্রত্যাহার না করে তাদের রিপ্লেসমেন্ট আমাদের কাছে রেডি আছে। একটা সচিব তৈরি করতে কি লাগে ওরা কি জানে? আমি যদি এখন বলি যে ওদের বক্তব্যটা আপনাকে হাসনাতের বক্তব্যটা একটু শোনাই। হ্যাঁ, না শুনতে হবে না, আমি শুনেছি। যখন 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন, অফিস বন্ধ করে রাখবেন। 5ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনাদের একজন কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনি বুঝতে পারলেন, মানে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে তার কথা নিতে পারেন, মানে তারা কোনো কিছু পরোয়া করে না। অধ্যত্ত কোন পর্যায়ে গেলে এগুলো বলা যায় সেটা আমরা জানি না। যাই হোক, এই বিষয়গুলো খুব সিলি বিষয়। এই রাষ্ট্রকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে, জনসাধারণকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা হয়তো এমন কোনো পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হচ্ছে যে এইসব দেখে। তো এখন একটা সচিবকে তৈরি করা বা একটা লেফটেন্যান্ট জেনারেলকে তৈরি করা বা একটা মেজরকে তৈরি করা, এইটা যে এই একটা ছেলেকে সাজিয়ে গুজিয়ে কাপড় রাজার পোশাক পরিয়ে শাহবাগে দাঁড় করিয়ে দিয়ে নবাব বানানো না,
ওদের এটা যে বয়স, ওদের বয়সের চেয়ে বেশি বয়স লাগে একজন সচিব বানাতে, একজন লেফটেন্যান্ট হ্যাঁ, কর্নেল বানাতে। অবশ্যই। ওই যে তো বললাম যে শাহবাগে আপনি একটা ছেলেকে সিরাজউদ্দৌলার পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিলে সে নবাব হয়ে যাবে না তো, নবাবের অভিনয় করে। তো আপনি 10,000 লোকের থেকে একজনকে বেছে বের করতে পারবেন না সচিব হিসাবে। হতে পারে পিএইচডি, আপনি 1,000 লোক নিয়ে আসবেন পিএইচডি করা, কিন্তু একজন সচিবের যে অভিজ্ঞতা, সচিব হতে যেয়ে যতটুকু পথ পাড়ি দিয়ে এসেছেন উনি, সেইটা তো আপনি পাবেন। একটা মেজরকে তৈরি করতে, একটা ক্যাপ্টেনকে তৈরি করতে আপনি পারবেন না। আপনি বারবার এরা রিপ্লেসমেন্ট বলে দেয়, অমুকটা না করলে আমাদের কাছে লোক রেডি আছে। কিসের লোক রেডি আছে? কে দেশ চালাবে? হ্যাঁ, এখন যদি তোমাদের মতো লোকদেরকে, ওদের মতো লোকদেরকে বসিয়ে দেওয়া হয়, তারপরেও দেশটা চলবে। এখন যেভাবে চলছে তার থেকে আরো জঘন্য ভাবে চলবে। চলা বয়স, সেটাকেও চলা বলে, মানে ফ্যাসিবাদের চরম জায়গায় পৌঁছাবে। আইন বলতে কোনো কিছু থাকবে না, তো থাক দরকার নেই তো, আইন তো এমনিতেও নেই। তারা তো এইভাবে চাচ্ছে, কিন্তু এইটা আমার যেটা মনে হয় যে তারা আগুনে হাত দিয়ে ফেলেছে আবার। তো এই জায়গা থেকে ফিরে আসে, অনেক অনেক জায়গা থেকে ডক্টর ইউনূসকে কামব্যাক করতে হয়েছে, এনবিআর থেকে ফিরে আসতে হয়েছে। এর আগে অনেক সিদ্ধান্ত নিয়ে সেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি, এবং এই সচিবালয়ের ঘটনাটাকেও তাকে আবার কামব্যাক করতে হবে, ফিরতে হবে। এখন এখন এখানে একজন একটা মন্তব্য করেছিলেন যে যেমন করেই হোক না কেন তিনি নাকে খত দিয়ে যে এই সমস্ত চুক্তি করে এসেছেন সেগুলো তিনি যেমন ভাবেই হোক বাস্তবায়ন করবেন। যেমন আজকে পরিকল্পনা উপদেষ্টাকে দিয়ে বলিয়েছেন করিডোর দিলে পরে দেন দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসবে। হ্যাঁ, তো উনি তো ওনার লক্ষ্য থেকে তো উনি সরেননি। সরার উপায় নেই তার। বাঘের পিঠে সাওয়ার হলে আপনার বাঘ না থামা পর্যন্ত আপনার কোথাও নেমে যাওয়ার উপায় নেই। ওই পিঠে চড়ে ওই সঙ্গে সঙ্গে আপনাকে ঘুরতে হবে। আপনি যেখানে কমিটেড ছিলেন, সেই যাদের সাথে কমিটমেন্ট করে এসেছেন, সেই কমিটমেন্ট গুলো ফুলফিল না করলে আপনাকে দুটো কাজ করতে হবে। হয় পরাজয় স্বীকার করে সারেন্ডার করতে হবে যে পারলাম না আমি, অথবা আপনাকে পেরে দেখাতে হবে। তো দুটোর একটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি, যথাযথভাবে হয়নি। করিডোরটাও কিন্তু এখন পর্যন্ত দিতে পারেননি উনি। নৈতিকভাবে সমর্থন দিয়েছেন, দেওয়ার কথা বলেছেন, কিন্তু ফিজিক্যালি কিন্তু এখনো দিতে পারেন। তো সেইটার দাবিটা তো আসবে, করিডোরের দাবিটা ওদের কাছ থেকে আসতেই থাকবে, এটা জাতিসংঘের কাছ থেকে আসতে থাকবে। তো সেটা উনি দিতে পারবেন কি পারবেন না সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু সচিবালয় নিয়ে যে ঘটনাটি ঘটছে, আমি এই সমস্ত ঘটনাগুলোর থেকে গুরুত্বপূর্ণ ঘটনা মনে করি এই সচিবালয় বা করিডোর, এগুলোর থেকেও খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক দলগুলো। তার ভিতরে একটি রাজনৈতিক দল একেবারেই সিন আউট, তারা কোনো আলোচনাতেও নেই, আওয়ামী লীগ। বাকি থাকলো যে সর্ববৃহৎ দলটি বিএনপি। এই সর্ববৃহৎ দল বা দ্বিতীয় সর্ববৃহৎ দল জামাত বা অন্যান্য সব দল মিলে যে দলগুলো, মানে যে জনশক্তি, এরাই তো জনগণের প্রতিনিধি আমরা যেটা মনে করি। তারা বলে, জনগণরা বলে হ্যাঁ আমাদের প্রতিনিধি তারা। তো তাহলে জনগণের হয়ে, জনগণের জন্য ক্ষমতা, জনগণের জন্য রাষ্ট্র, জনগণের জন্য শাসন ব্যবস্থা, জনগণই সকল ক্ষমতার উৎস, এই যে কথাগুলো তারা বলেন, জনগণের হয়ে তাহলে তারা রাষ্ট্রের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে কি আদায় করলেন? কিচ্ছু না। জনগণের প্রতি কোন দায়িত্বটা পালন করলেন? এখন পর্যন্ত করেনি। তো এই দলগুলোর ব্যর্থতার কারণেই ডক্টর ইউনূসের সরকার তাদের যা খুশি খেয়াল খুশি মতো কাজ করতে পারছে। আমরা আমরা সবাই জানি যে বিএনপি যদি আন্তরিকভাবে চাইতো, এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হতো। এটা আমি অনেকবার বলেছি। এখনো যদি বিএনপি আন্তরিকভাবে চায় যে এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কেন তারা আন্তরিকভাবে চাইছে না, এইটি একটা জটিল অঙ্ক। এইটি এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে। আমি হয়তো একরকম বললাম, আপনি একরকম বলবেন, অনেকে অনেক রকম করে বলবেন যে এই কারণে করতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে আজকের দিনে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো জনগণের হয়ে, জনগণের যে পার্সপেক্টিভ সেটা হয়ে কেউ কথা বলতে পারছে না বা বলছে না। দ্যাট মিনস জনগণকে পর্যন্ত বিভ্রান্ত করা হচ্ছে। জনগণকে 5 আগস্ট বিভ্রান্ত করা হয়েছিল, তোমরা মুক্ত হয়েছো বলে, স্বাধীন হয়েছো, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছো, তখনও বিভ্রান্ত করা হয়েছিল। এবং এখন তোমাদেরকে একটি গণতন্ত্রের সুবাতাস বইছে, এরকম একটি ওয়েলফেয়ার স্টেট আমরা উপহার দেব, এইটিও ধাপ্পাবাজি জনগণের সাথে, এটিও জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এখন এই প্রতারণার মধ্য দিয়ে কি তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া, সংবিধান বদল করা এবং এগুলি এই কার্যক্রমগুলি এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, তাহলে কি দাঁড়াবে বিষয়টি? হ্যাঁ, তারা এগুলো এগিয়ে নিয়ে যাবে। তারা তাদের সুযোগ, সরকারের সামান্যতম সুযোগও হাতছাড়া করবে না। এই সুযোগে তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে পারে, সেই ঘোষণা অনুযায়ী সংবিধান বাতিল হয়ে যেতে পারে। সংবিধান বাতিল হয়ে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন নির্বাচন ছাড়াই।
জাতীয় সরকার ডিক্লেয়ার করে। তো ওই যারা যারা কথাবার্তা বলছেন রাস্তাঘাটে, এরা মন্ত্রী হয়ে যেতে পারে, অবাক হওয়ার কিছু নেই। তো সেটি যদি বিএনপি, জামাত বা এই ধরনের বড় বড় দলগুলো বসে বসে দেখে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা আম নাগরিক, আমাদের পার্টি বা আমাদের প্রতিনিধি যারা আছেন বিভিন্ন দল, আমাদের অভিভাবক, তারা যদি এগুলো বসে বসে দেখেন এবং পপকর্ন খেতে থাকেন, তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই, আমরাও পপকর্ন খাই বসে বসে। কি করা যাবে? দেশটা তো আমাদের। চেষ্টা তো আমাদের হলেও কি, মানে একটা একটা প্রবাদ আছে যে দেশ যেমন তার শাসক তেমন, জনগণ যেমন তার শাসক তেমন। আমরা জনগণ যদি দায়িত্বহীন হই, আমাদের শাসক দায়িত্বহীন হবে। কারণ শাসক নির্বাচন করা, শাসককে ছুড়ে ফেলা, শাসককে দীর্ঘস্থায়ী করা, শাসককে ক্ষণস্থায়ী করা, এই সকল কাজগুলোর ক্ষমতা কিন্তু জনগণের হাতে। তো জনগণ বলতে আমি বুঝাচ্ছি না এখানে যে একজন কৃষক বা শ্রমিক ময়মনসিংহ থেকে উঠে এসে রাজনৈতিক দলগুলোকে মেইন করছেন। রাজনৈতিক দলগুলো, জনগণের প্রতিনিধি যারা, তারা। সুতরাং তারা যদি কর্তব্যটা পালন না করে, তাহলে একজন স্বৈরশাসক দীর্ঘদিন শাসন ক্ষমতা চালাবে, কিছু করার নেই। এখানে একজন একটি প্রশ্ন করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতির বৈঠকের কারণ কি? এইটা আমরা এর আগেও আলোচনা করেছি। এটা আসলে এখন পর্যন্ত কারণ কেউ জানে না। তবে এটা অভূতপূর্ব, বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে যা যা ঘটেনি, তাই তো এখন ঘটছে। নতুন নতুন অনেক ইতিহাস তৈরি হচ্ছে এখন, অভূতপূর্ব ঘটনাগুলো ঘটছে। সুতরাং এটাও ধরে নিতে হবে যে একটি অভূতপূর্ব ঘটনা, এবং এইরকম অভূতপূর্ব ঘটনা এই সরকারের আমলে আগামীতেও হবে। আমি শুনেছি যেহেতু সে সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, বিচারপতি মানে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি দুজন প্রধান সেনাপ্রধানের মানে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। ফলে তাদের স্বাক্ষর জালিয়াতি করে এই সরকার কি বলে এটাকে শপথ নিয়েছে। ফলে সেই বিষয়টি যখন সামনে আসবে, তখন তারা কিভাবে করে মোকাবেলা করবে এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য সেনা প্রধান বিচারপতি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এটা আমি শুনেছি। হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে, বা অন্য কোনো কারণ হতে পারে, আমরা ঠিক জানি না এটা। অন্য একটি বিচারপতিদের কারণ হতে পারে, আমি বলি বর্তমান প্রধান বিচারপতি তিনি তো জামাতপন্থী, তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে সাংবিধানিকভাবে তখন একটি দায়িত্ব এসে বর্তাতে পারে প্রধান বিচারপতির কাছে। ওই সাবেক আগের যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আমাদের যে ফর্মুলাটা ছিল, সেখানে তো প্রধান বিচারপতি এখতিয়ার থাকতো। তো ওই সংক্রান্ত কোনো বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারে, যাতে পরবর্তীতে ক্ষমতাটি প্রধান বিচারপতির অধীনে যায়, সামথিং লাইক দ্যাট। এটা কি সত্য নাকি? সত্য মিথ্যা জানি না, তবে একটা পদত্যাগ করলে এক ধরনের যে সাংবিধানিক শূন্যতা হবে। রাষ্ট্র তো শূন্যতার ভিতরে থাকতে পারে না, রাষ্ট্রকে একটা জায়গায় যেতে হয়, একটা কাঠামোতে দাঁড় করাতে হয়। তো সেখানে সঙ্গে সঙ্গে সেটা ওই শূন্যতা পূরণ করার জন্য সবচেয়ে আগে কার্যকর ভূমিকা থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী। প্রধান বিচারপতি যদি অসমর্থ হন দায়িত্ব নিতে, তখন অন্যান্য অপশনগুলো আসে, তখন প্রেসিডেন্ট সেই অপশনগুলোকে ব্যবহার করে। তো হতে পারে উনি হয়তো আগে থেকেই এই ব্যাপারগুলোকে আজ করছেন, বা কোনো একটা কারণে হয়তো উনি আলোচনা করতে এসছেন। এটা আমরা তো যেহেতু শুনিনি, জানি না, আমরা অনুমান করতে পারি মাত্র। তবে এইটা নিয়ে যে সংকট আছে, এবং এই সংকটটা যে সামনে চলে এসেছে আইএসপিআর এর ওই লিস্ট প্রকাশের পরে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন কিভাবে তারা এই সংকট মোকাবেলা করবে, আসলে মোকাবেলা কি, আমি তো আগেই বললাম যে যদি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ড টিক চিহ্ন দিতে থাকে, সম্মতি জানাতে থাকে, তাহলে এই সরকারের পক্ষে যে কোনো ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড, স্বৈরাচারী কর্মকাণ্ড করা সম্ভব, এবং করে নির্বিঘ্নে শাসন চালানো সম্ভব, কেউ ঠেকাতে পারবে না। জি, এখন সেই আলামতি কি না, দেখুন তো এখানে একজন প্রশ্ন করেছেন যে প্রধান উপদেষ্টা তো আগামীকাল জাপান যাচ্ছেন, জাপান থেকে একদল বিনিয়োগকারীর আসার কথা শুনছি, এমনকি 150 বিনিয়োগকারী চায়না থেকে আসতেছে বাংলাদেশে। এই ব্যাপারগুলো হঠাৎ করে কেন ঘটছে জানেন নাকি? অথচ গত 10 মাসে কোনো বিনিয়োগ বাংলাদেশে কিন্তু হয়নি। এটা একটা রেভলিউশন ট্যুর আগে থেকে সাব্যস্ত হয়ে থাকে। ওনার এটা হচ্ছে 10ম ট্যুর গত 10 মাসে, 9 মাসে। এর আগে 9টি ট্যুর করেছেন তিনি, এই 10ম ট্যুর। এই ট্যুরে উনি $100 কোটি সাহায্য চাইবেন জাপানের কাছে। এখন সাহায্য চাইতে গেলে যেটা বলতে হয়, সাহায্য ব্যাকগ্রাউন্ড দেখাতে হয়। কি গ্রাউন্ডে আমার এখানে ইনভেস্ট করো, আমরা জাপানিদেরকে এই সুবিধা দেবো, ওই করে দেবো, ইনভেস্ট করুন, এগুলো বলবেন। এটাও রেগুলেশন ওয়ার্ক, এগুলো বলবেন। কিন্তু বাংলাদেশের যে সামগ্রিক রাজনৈতিক অবস্থা,
সেখানে কেউ ইনভেস্ট করতে আসবে না, এক পয়সাও ইনভেস্ট করতে আসবে না। আমরা গত 2 মাস আগে 1.5 মাস আগে যে দেখলাম যেটা ইনভেস্টমেন্ট নিয়ে একটা ক্যাম্প হলো, সম্মেলন হলো, সেখানে দেখা গেছে যে একজন লোককে 3 বার দেখানো হচ্ছে, বাংলাদেশের লোকদেরকে ধরে ধরে বিদেশি বানানো হচ্ছে, বিদেশি ইনভেস্টার সে। দিন শেষে কি দেখা গেল, একটি পয়সাও কোথাও ইনভেস্ট হয়নি, জিরো। জিরো। তো চায়না থেকে কেউ আসেনি, প্রধান উপদেষ্টা চীন ঘুরে এসেছেন 3 মাস হলো, এই 3 মাসে একটি ইউহান, একটি ডলারও চীনের থেকে বাংলাদেশে ইনভেস্ট হয়নি। তো সুতরাং জাপান থেকেও হবে না, জাপানিরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, এখানে ইনভেস্ট হবে না। তবে ওনার যেটা সফর, সেটা হয়তো প্রোটোকল অনুযায়ী ঠিক হয়েছিল, আগেই সফর করতেছেন, করুক। জি। যেমন আমাদের সেনাপ্রধান কদিন পরে চীন সফরে যাবেন, সেটিও প্রোটোকল অনুযায়ী ঠিক হয়ে আছে। এখানে একজন একটা প্রশ্ন করেছেন, যদি বাংলাদেশ যদি মানে ডক্টর ইউনূসের বদৌলতে কোনো প্রক্সি যুদ্ধে জড়িয়েই পড়ে, তবে সেই যুদ্ধ কতদিন ধরে চলবে এবং সেই যুদ্ধে বাংলাদেশের পরিণতি কি হতে পারে বলে মনে করেন? এটা বলা খুব মুশকিল, এবং এটা কোনো সঠিক প্রশ্ন না। কতদিন ধরে যুদ্ধ চলবে এটা কেউ বলতে পারে না। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পরে ধারণা করেছিল অনেকে যে দীর্ঘদিন ধরে চলবে, 3.5 দিনে শেষ হয়ে গেছে। আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় সারা পৃথিবী বলছিল যে এটা খুব বড় জোর 7 দিন চলতে পারে, 7 থেকে 15 দিন। পুরো ইউক্রেনের একটা অংশ দখল করে রাশিয়া যুদ্ধ থামিয়ে দিল, সেটা 3.5 বছর ধরে চলছে। সুতরাং এটা কেউ বলতে পারে না যুদ্ধ শুরু হলে সেটা কতদিন ধরে চলবে। তবে বাংলাদেশের যুদ্ধ শুরু হলে, বাংলাদেশের যে কোনো ভাবেই যুদ্ধ শুরু হোক, বাংলাদেশের জন্য সেটা মঙ্গলজনক হবে, বাংলাদেশের জনগণের জন্য সেটা খুবই দুঃসহ হবে। কারণ আমাদের অর্থনৈতিক ভিত্তি এতটাই নড়বড়ে, এবং যুদ্ধের প্রথম আঘাতটাই আসে অর্থনীতি। এখন যদি এরকম হয় যে সচিবালয়ে যেই অচলাবস্থা, কালকে থেকে তালা ঝুলবে বলা হচ্ছে, এটি কতদূর গড়াতে পারে, কিরকম হতে পারে? এটি অনেক দূর গড়াবে। যদি সরকার যদি অনড় থাকে, তাদের সিদ্ধান্তে প্রত্যাহার না করে আইনটি, তাহলে এটি অনেক দূর গড়াবে। সচিবালয়ের সঙ্গে সঙ্গে সমস্ত জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের প্রশাসনও কিন্তু কাজ বন্ধ করে দেবে। দেশ চালায় সচিবরা, দেশ কিন্তু মন্ত্রীরা চালায় না। মন্ত্রী, উপদেষ্টা এরা কিন্তু দেশ চালায় না, দেশ চালায় কিন্তু এখন তো তারা কিছু হলেই তারা বলে দেয় যে আওয়ামী লীগের দালাল, হ্যাঁ, ফ্যাসিস্টের দোসর, তাই না, স্বৈরাচারের দোসর, রয়ের এজেন্ট। বাংলাদেশের সব মানুষই বোধহয় এখন রয়ের এজেন্ট হয়ে গেছে, মানে তাদের কেউ বিপক্ষে বললেই তাকে এইসব তকমা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন বেতন দিতে দিতে কাহিল, বাংলাদেশে এত লোককে বেতন দেয়। তো এই যে সবাইকে আওয়ামী লীগের দালাল বলে দেওয়া, এটা তো আগে থেকে জানতেন তারা। যখন ক্ষমতায় বসেন তখন থেকে তারা জানেন যে এই যে সচিবালয় বা এই যে প্রশাসন, সামগ্রিকভাবে প্রশাসনের এত % আওয়ামী লীগের অনুসারী লোকজন। আওয়ামী লীগের আমলে চাকরি হয়েছে, ছাত্রলীগ করতে এক সময় এদের চাকরি হয়েছে, সবাই জানে এটা। আপনি তো এদেরকে ফেলে দিতে পারবেন। এখন ওরা তো ছাত্রলীগ হয়ে এখন এই জায়গায় নেই, ওরা তো এখন সচিব হয়ে গেছেন, সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব। তো এই লোকগুলো তো আর এখন আওয়ামী লীগ না ছাত্রলীগও না। এই লোকগুলোর পদবি হচ্ছে এখন উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব বা সচিব। এটা অর্জন করতে হয়েছে তাদেরকে যথেষ্ট পরিশ্রম করে, ট্রেনিং নিয়ে, কাজ করে, অভিজ্ঞতার বেতন। এটা একদিনের অর্জন না। তো সেই লোকটাকে এখন যদি আপনি বলেন যে ও আওয়ামী লীগ এজেন্ট, এখন যদি তাহলে বলতে হয় যে আওয়ামী লীগের আমলের থেকে ধরেন 2008 সাল থেকে 9 সাল থেকে এই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, এগুলো তো সব আওয়ামী আমলের জন্মগ্রহণ করা, এগুলো কি আওয়ামী আমলের প্রোডাক্ট? না, আপনি যদি দেখেন, এখানে একজন মন্তব্য করেছেন যে ডিএমপি সচিবালয় সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করেছে। তো এটা কি হবে এখন তাহলে? সভা সমাবেশ করবে না তারা ইয়ে করবে, তারা তো কলম বিরতি, কাজ করবে না। চুপচাপ যার যার দপ্তরে বসে থাকলে কোনো কাজ করবে না, সেটা তো নিষিদ্ধ করতে পারবে না। আমি শুনেছিলাম তারা তালা লাগিয়ে দিবে। সেটার জন্য না, ডিএমপি এটা নিষিদ্ধ করার মানে ইয়ে জারি করতে পারে সচিবালয়ের বাইরে। ডিএমপির এখতিয়ার হচ্ছে রাস্তা পর্যন্ত, সচিবালয়ের ভেতরে আপনার কি বলে জানেন এটাকে, মানে স্বতন্ত্র একটা জায়গা যেখানে সচিবালয়ের নিজস্ব আইনে চলে, এবং ডিএমপি সচিবালয়ের অধীনে। রাইট। সুতরাং ডিএমপি ওইটা পারে না। ডিএমপি যেটা পারে সেটা হলো যে সচিবালয়ের সামনের রাস্তায় যেন অরাজকতা না হয়, সেটা নিষিদ্ধ করতে পারে, সমাবেশ নিষিদ্ধ হয় সেটা করতে পারে। এখন সেনাপ্রধান বলেছিলেন যে তারা কোনো মব সন্ত্রাস আর সহ্য করবে না, বরদাস্ত করবে না, রাইট। আজকেও আইএসপিআর থেকে এমনটি ঘোষণা করা হলো, আজকেও করা হলো। এখন আমরা দেখলাম কি বলে এটাকে, বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপর হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যদিও তারা অস্বীকার করেছে, তারা বলছে কোনো রকম হামলা হয়নি। ছাত্র দলের
একজন নেতাকে তিতুমির কলেজে আক্রমণ করা হয়েছে। আরো দু এক জায়গায় এমন একটি বিষয় দেখলাম। সেই সঙ্গে আরেকটি বিষয় বলি, এটি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। গত মাসে আমরা দেখেছি বিভিন্ন সরকারি অফিসে মানে সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ পাওয়া যাচ্ছে। কোথাও ঝুলন্ত মরদেহ, কোথাও মরদেহ পড়ে আছে, এরকম নানান ভাবে মানে জিনিসগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছেটা কি বিষয়টা? এটা হচ্ছে চরম নৈরাজ্যিক একটা অবস্থায় যা হয় তাই হচ্ছে। পুলিশের ভেতরেই আটজনের খবর পাওয়া গেছে যে তারা আত্মহত্যা করেছে। তো এই জিনিসগুলো এরপরে কি হচ্ছে, এবং এরপরে তারা এই সবাই তদন্ত সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বী, এবং এরপরে তারা তাদের লাশের ময়না তদন্ত হচ্ছে কিনা, সেই রিপোর্টটা কি হচ্ছে, তাদের নামে তাদের হত্যার পরে মামলা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু মিডিয়ায় আসছে না। সুতরাং আমরাও জানতে পারছি না, মিডিয়া ব্ল্যাক আউট করে দিচ্ছে। তো গত 2 দিনে যেটা ঘটেছিল যে সেনাপ্রধানের ওই বক্তব্যের পরপর মিডিয়া হঠাৎ করে একটু ঘুরে দাঁড়িয়েছে তার নিজস্ব মেরুদণ্ডের উপরে। ওটা আবার আজকের থেকে দেখা যাচ্ছে যে না, সেই মেরুদণ্ড আবার নরম হয়ে গেছে, আবার তার আগের অবস্থানে চলে গেছে। সুতরাং এখন এই বাউট ডক্টর ইউনূস জিতেছেন। এখন ঘটনা হলো যে সেনাপ্রধান বলেছিলেন কোনো মব বরদাস্ত করা হবে না। সেটাকে আপনি যেটা বললেন যে এই জায়গায় ঘটেছে, আরো সারা দেশে ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। তো সেইগুলোকে জনগণ যদি মব বলে, সেনাবাহিনী যদি মব না বলে, তখন কি করবে? তারা এটাকে মব বললো না, তারা এটাকে স্বাভাবিকভাবে নিল যে অন্যান্য সময়ও যে সমাজে বিশৃঙ্খলা দেখা যায় সেরকমই একটি ঘটনা, ব্যক্তিগত কোন্দল থেকে হয়েছে বা এইভাবে হয়েছে, যে যেটা ঘটে, নর্মাল অপরাধ, যেটা সাধারণ অপরাধ। তাহলে আপনি এটাকে তখন কিভাবে ব্যাখ্যা করবেন? ওই জন্য বললাম যে আসলে পুরো ব্যাপারটা রহস্যময়, পুরো ব্যাপারটা হচ্ছে হতাশাজনক, এবং এর পিছনে প্রধানতম আমি আবারও দায়ী করব রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব, অপরিপক্কতা। জি, এইবার আমি শেষ করব। শেষ প্রশ্ন আপনাকে করি, যেহেতু আমাদের আলোচনা থেকে যে বিষয়টি দাঁড়ালো যে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটি একটা বড় ধরনের কড়া জবাব মিয়ানমার বাংলাদেশকে দিল তাদের করিডোর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এটি খুব স্পষ্ট। এখন বাংলাদেশ কি প্রতিক্রিয়া জানায় সেটি একটি যেমন দেখার বিষয়। সেই সঙ্গে আপনাদের কথা অনুযায়ী বুঝলাম যে কি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কিংবা তার ক্ষমতা, তার বিদায় নেয়া, এটি আপাতত একটু বিলম্বিত হয়ে গেল, কিংবা এই যাত্রা তিনি টিকে গেলেন। তাহলে তারা যেটি চাচ্ছেন যে শুরু থেকেই একটা যুদ্ধ পরিস্থিতি, একটা যুদ্ধের মধ্যে পড়ুক, সেটির মাত্র সূচনা আগে থেকেই হয়েছে, আর একটা ধাপে অগ্রসর হলো মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এবার টিকে যান, আরো এক ধাপ যুদ্ধে যদি এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো? আসলে খুব সত্যি কথা বললে ডক্টর ইউনূস যুদ্ধ চাচ্ছেন না, যুদ্ধ পরিস্থিতি চাচ্ছেন। যুদ্ধ শুরু হলে মিয়ানমারের সঙ্গে হোক বা ভারতের সঙ্গে হোক, এই দুজনের সঙ্গেই আমাদের হতে পারে। আর হতে পারে বাইরের থেকে যদি কেউ জাহাজ নিয়ে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করে সেভাবে। তো এরকম কোনো শত্রুতা আমাদের নেই যে জাহাজ নিয়ে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আমাদের সঙ্গে যদি যুদ্ধ হয়, আমাদের দুটো মাত্র প্রতিবেশী, মিয়ানমার এবং ভারত। তো ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লাগলে আমাদের কি অবস্থা হবে সেটা আমরা ভালো করে জানি, আমাদের সরকারও জানে, আমাদের সেনাবাহিনীও জানে, যে ভারতের শক্তির কাছে আমরা কতটা, মানে কতখানি, এবং আমরা কত দূর পর্যন্ত যুদ্ধে টিকতে পারবো সেটা তারা ভালোভাবে জানে। এবং ভারতের সৈন্যরা আমাদের উপরে গুলি চালাবে না, এটা তারা আগেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। ভারতের সরকার থেকে বারবার বলা হয়েছে যে যত উস্কানি হোক, ভারতীয় সৈন্যরা বাংলাদেশিদের উপর, সাধারণ মানুষের উপরে কখনোই গুলি চালানোর কথা চিন্তা করে না, এখনো করে না। কিন্তু মিয়ানমার তো এই জায়গায় নেই। মিয়ানমার জান্তা বাহিনী টিকেই আছে একাধিক সশস্ত্র গোষ্ঠীর সাথে মোকাবেলা করে গত 4 বছর ধরে। তারা যখনই ক্ষমতা দখল করেছে জনতা সরকার, তখন থেকে এখন পর্যন্ত তারা প্রবল পরাক্রমশালী কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করে টিকে আছে। কিছু অঞ্চল হারিয়েছে, বেশ কয়েকটি অঞ্চল সেই গোষ্ঠীগুলো দখল করেছে, যেমন আরাকান আর্মি দখল করেছে আরাকানের অনেকটা জায়গা, 90% প্রায়। তো সেরকম মানে কুকি চীনরাও দখল করেছে কিছু অংশ, ওদিকে কারেন বিদ্রোহীরা দখল করেছে কিছু অংশ, চীন সংলগ্ন অঞ্চলে দখল করেছে কিছু অংশ। ভাইরাস মিয়ানমারের মূল ক্ষমতা কাঠামো সেটি কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমারের জান্তা সরকার, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি। তাই মিয়ানমারের সঙ্গে আমাদের বিরোধটা যদি যুদ্ধের পর্যায়ে গড়ায়, সেটা হবে একটা ফ্যাটাল যুদ্ধ, যেটা ভারতের মতো এরকম একটি আমাদেরকে সহনশীল বা ভাববে, বা আমাদেরকে বন্ধু ভাববে, ভাই ভাববে, এরকম ভাববে না। তারা এখন আমাদেরকে শত্রু ভেবেই আক্রমণ করবে। আমরা যদি করিডোর দেই এবং সেখান থেকে যদি রাখাইন আরাকান আর্মিকে আমরা অস্ত্র সরবরাহের সুযোগ করে দেই এবং মিয়ানমার যদি আমাদেরকে একটা দুটা মিসাইল মারে, হ্যাঁ, আমরা কি চুপ করে বসে থাকবো?
হ্যাঁ, আমাদেরও মারবে, আমাদের সেনাবাহিনীও মারবে। রাইট? তো ফেটাল তো তখন এমনিতেও তখন হবে, অমৃত হবে। এটা তো হ্যাঁ, ভাবার তখন তো কোনো ফুল কারণ যুদ্ধ নেই। শুরু হবে। এবং ফুল রাইট। যুদ্ধ শুরু হলে যেটা হবে যে সেইটা সরকারের প্রত্যাশা না। সরকার চাচ্ছে যুদ্ধ অবস্থা বিরাজ করুক। যেন সেই ইস্যুটা জনগণের কাছে বলে টাইম পারচেজ করা যায়। আর যুদ্ধ শুরু হয়ে গেলে তখন কিন্তু সরকারের অবস্থাও নড়বড়ে হয়ে যাবে। এখন সেই টাইম পারচেজ করার সুযোগ কি কারণ রাজনৈতিক দলগুলো? আমাদের সেনাবাহিনী বিনা কারণে মিয়ানমারের গোলার আঘাতে মারা যাবে। এইটা আমাদের সেনাবাহিনী সহ্য করবে কেন? কোনো কারণ আছে এটার? আমাদের সেনাবাহিনী কি আগ্রাসী কোনো ভূমিকা নিতে গেছে মিয়ানমারে? না তো। আমাদের সেনাবাহিনী কি মিয়ানমারে ঢুকে কোনো অপরাধ করেছে? না। তো এখন আমাদের সেনাবাহিনী তাহলে সেই পর্যন্ত কি আমরা যাবো? আমাদের সেনাবাহিনী কি সে পর্যন্ত যেতে দিবে? না, সেনাবাহিনী সেই পর্যন্ত যাবে না। কিন্তু মিয়ানমারের সাথে যদি আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করি বা যদি এরকম টানাপোড়েন আমরা যদি আরো জিইয়ে রাখি, করিডোরটাকে যদি আমরা ধরে রাখি যে দেবই, তাহলে তো উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হবে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ হতে। বুঝতে পেরেছি। যাক, জনাব মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় জানতে পারলাম।